স্বাগতম, শুভ সন্ধ্যা। দেখতে দেখতে জুনের মধ্যভাগে চলে এলাম। আষাঢ় মাস শুরু হওয়ার পথে, কিন্তু বাংলায় তো বৃষ্টি এবার হয়েছে, আবার প্রচন্ড গরমও থাকছে। সব মিলিয়ে মিশিয়ে বেশ একটা পাঁচ ভেজালে যায়। তো এইখান থেকে আমরা আমাদের এডুকেশন অনুষ্ঠানে যখন আসব, তখন অবশ্যই আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা ঠান্ডা মাথায় আমাদের অনুষ্ঠানটি দেখুন, কারণ অনুষ্ঠানটি হচ্ছে কি IEM এর, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তাদের যে দুটি ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা বা আমাদের নিউ টাউনে, যার প্রতিনিধিত্ব করছেন আমার পাশে বসে রয়েছেন পিনাকি কর্মকার, ওয়েলকাম স্যার। এবং যাকে নিয়ে কত কথা, যাকে নিয়ে আলোচনা, তিনি হচ্ছেন ভাইস চ্যান্সেলর অফ UEM জয়পুর, প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ওয়েলকাম স্যার। নমস্কার। একদম গোড়াতে যে জিনিসটা জিজ্ঞেস করব, দেখুন আপনাদের ওখানে না ভর্তি হওয়ার ব্যাপারটা প্রত্যেকের একটা একটা দৌড়ঝাঁপের ব্যাপার থাকে এবং উদ্গ্রীব থাকে যে আমার হবে হবে না, এই গোছে যে আপনাদের নিজেদেরও একটা অ্যাডমিশন টেস্ট করেছে এটসেট্রা। আপনি গত সপ্তাহে অস্ট্রেলিয়ানদের নিয়ে একটা কথা বলেছেন যে সবাইকে ফোর্সফুলি আপনি ইঞ্জিনিয়ার করা যায়, কিন্তু আমাদের দেশের যেটা কাঠামো, সেই কাঠামোতে আমাদের ইঞ্জিনিয়ারিং করাটা সোজা, কারণ এখানে অসংখ্য চাকরি আছে। একটা ব্যাপার আপনাকে জিজ্ঞেস করবো, যে এই যে মাধ্যমিক বা হায়ার মাধ্যমিকে সব ফার্স্ট সেকেন্ড থার্ড 1 থেকে 10 সমস্ত টিভিতে দেখা যাচ্ছে রসগোল্লা খাওয়াচ্ছে, মানে ফার্স্ট হলে রসগোল্লা খাওয়াচ্ছে কিনা আমার জানা নেই, যাই হোক, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না হায়ার সেকেন্ডারি, যে কোথায় গেল ছেলে মেয়েগুলো। আবার হায়ার সেকেন্ডারিতে যারা ওই রসগোল্লা খাচ্ছে, তাদেরকে 3-4 বছর বাদে তারা যে কি করছে, কোথায় যাচ্ছে। তো প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি একটা অ্যাসেট আজকের এডুকেশন ওয়ার্ল্ডে, বিশেষ করে AI এর ক্ষেত্রে। সেখান থেকে আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি কি করে বুঝবেন যে একটা ছেলে উপযুক্ত ইঞ্জিনিয়ারিং করতে? আর যদি তাকে দিয়ে না হয়, তাহলেও অন্য অনেক সাবজেক্ট রয়েছে, কিন্তু আমাদের এখানে চুজি হওয়ার, আপনি যেটা বললেন যে ওদের ওখানে ইলেকট্রিশিয়ান, বা আমাদের এখানে সেই সুবিধা। ফলে আমাকে এমন প্রফেশনাল কোর্সই নিতে হবে যেটা আর হায়ার সেকেন্ডারি পাস করে থোড়াই আমাদের এখানে ইলেকট্রিশিয়ানের কোর্স করতে যাবে। কি মনে হয়? দেখুন, ইঞ্জিনিয়ারিং সে পড়তে এলিজিবল কিনা এটা কি করে বুঝবো? আমরা সত্যি কথা বলতে কি, ইন্ডিয়ায় এটা সঠিকভাবে বোঝার চেষ্টাটা কতটা করি সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। দেখুন, আমরা যেটা করি, আমরা একটা পরীক্ষা নিই। ধরুন গভর্নমেন্টেও যদি আপনি ভাবেন, গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট একটা পরীক্ষা নেয়, জিমেন পরীক্ষা নেয়, সেই পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। এখন যে ছেলেটা জিমেনে ভালো করছে, সে সত্যি ইঞ্জিনিয়ারিং করতে এলিজিবল কিনা বা ইঞ্জিনিয়ারিং করতে চায় কিনা, এটা সত্যি হয়তো সেই পরীক্ষাটা, মানে পরিধিটা অতটা বড় নয়। সেই পরীক্ষাটা হয়তো সত্যি সেটা জাজ করতে পারে না যে সে ইঞ্জিনিয়ারিং করতে এলিজিবল কিনা বা ইঞ্জিনিয়ারিং করতে চায় কিনা। সে হয়তো ভালো স্টুডেন্ট, সে জিমেনে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোর জন্য খুব ভালো করে তৈরি করেছে, করে সে পরীক্ষা দিয়ে সে খুব ভালো র্যাঙ্ক করলো এবং সে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেল। কিন্তু সত্যিই সে ইঞ্জিনিয়ারিং ভালোবাসে কিনা, এই জায়গাটা হতে পারে আমাদের দেশে অতটা সেটা নিয়ে ভাবা হয় না। হতে পারে সেই স্টুডেন্টটা ইঞ্জিনিয়ারিং করতেই চায় না, সে হয়তো আর্টসে ভালো, সে হয়তো খুব ভালো কবিতা লেখে, বা সে হয়তো খুব ভালো গান করে, বা সে হয়তো পড়াশোনায় খুব ভালো কিন্তু লিটারেচারে বিশেষ করে ভালো, সে হয়তো চায় না যে ইঞ্জিনিয়ারিং পড়তে। কিন্তু আমাদের এখানে যেহেতু সমাজের একটা ব্যাপার আছে যে ইঞ্জিনিয়ারিংয়ে জবের যে সংখ্যা এবং জবের যে মানে তার যে বলবো ফিউচার, সেটা যেহেতু খুবই ভালো, অর্থনৈতিক ফিউচারটা যেহেতু অনেক বেটার, অনেক ভালো, অনেক বেশি, তাই অনেক বেশি সংখ্যায় ছেলেরা ইঞ্জিনিয়ারিং করতে চলে যায়। আমি কি করে বুঝবো যদি বলি, তাহলে আপনি যদি আমায় জিজ্ঞেস করেন যে আমায় যদি এই জবটা দেওয়া হয়, আমি কি করে বুঝবো যে এই ছেলেটা ইঞ্জিনিয়ারিং করতে চাই কিনা, আমি তার সাথে কিছু কথা বলবো, কিছু প্রশ্ন করবো। সে যদি ম্যাথামেটিক্স খুব ভালো লাগে তার, তাহলে সেটা ডেফিনেটলি একটা ইন্ডিকেশন। কারণ ম্যাথামেটিক্স ভালো লাগা মানে তার ব্রেনটা লজিক্যাল, সে সবসময় লজিক্যালি জিনিসকে একটার পর একটা ডিডাকশনে বিলিভ করে। আর্টস তো সবসময় ডিডাকশন দিয়ে চলে না, আর্টসটা একটা মানে আর্টসের শিল্পের একটা নিজস্ব আবেগ আছে। ফলে সে যদি সবসময় ডিডাকশনের ওপর বিলিভ করে, তাহলে আমি বলবো যে সে হ্যাঁ নিশ্চয়ই সে ইঞ্জিনিয়ারিং তার জন্য এলিজিবল। তাই অঙ্কে তার ভালো লাগাটা একটা বড় দিক হতে পারে,
যদিও আবার এটাও বক্তব্য যে অঙ্ক যে ইঞ্জিনিয়ারিংয়ে বিশাল আজকের দিনে কাজে লাগে তা নয়। এমন নয় যে সেটাকে এআই ইঞ্জিনিয়ার হতে গেলে বিরাট অঙ্ক জানতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অঙ্ক জানলে তার সবসময় সুবিধা, এবং দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন যে অঙ্ক জানলো মানে সে লজিক্যালি চিন্তা করা, ডিডাকশনে বিলিভ করে, তাই সে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এলিজিবল হবে। আমার মনে হয় এটাই আপনার প্রশ্নটা ছিল, যে আমি কি করে বুঝবো। আরেকটা দিক আপনি বললেন যে ছেলেরা খুব ভালো র্যাঙ্ক করে তারা হারিয়ে যায়। জানি না আমি সেটা সত্যি, মানে আপনি বললেন আমি একটু সাংবাদিক হিসেবে এটা সার্ভে করে দেখেছি। আচ্ছা, না নিশ্চয়ই আপনি আমার চেয়ে বিষয় নিশ্চয়ই বেশি জানবেন। আমি এই সার্ভেটা করি। আপনি বললেন, হঠাৎ করে প্রশ্নটা আমার কাছে প্রথমবার এলো যে ছেলেরা ফার্স্ট বা সেকেন্ড হয় মাধ্যমিকে তারা জীবনে সফল হয় কিনা। আমি নিজে বিশ্বাস করি যে তারা একটা সার্টেন অ্যামাউন্টে ডেফিনেটলি সাকসেসফুল হয়। সাকসেসফুল মানে আপনি যদি ধরেন অর্থ রোজগার করা, বাবা মার দেখাশোনা করা, নিজের একটা মোটামুটি ভালো জীবন, একটা মোটামুটি স্বাচ্ছন্দ্যের জীবন তৈরি করা, যেখানে সে যেটা স্বপ্ন দেখে সেটুকু তার পরিবারকে দিতে পারবে, তার বাচ্চাদের দেখাশোনা করতে পারবে, এটাকে যদি আপনি সাফল্য ধরেন তাহলে আমার মনে হয় তারা সেই জায়গা পর্যন্ত পৌঁছবে। একেবারে অসফল হয় না। যারা ফার্স্ট বা সেকেন্ড হয়েছে সেটা আমার মনে হয় তারা করে। আর ফার্স্ট যে হয়েছে সেই পৃথিবীতে সব থেকে ভালো করবে কিনা, মানে মাইক্রোসফটের সিইও বা গুগলের সিইও সে হবে কিনা, আর যে ছেলেটা সে ফার্স্ট হয়নি, সে 500 র্যাঙ্ক করেছিল, সে হবে কিনা, এই দুটোকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু এর কোনো লিঙ্ক হয়তো সরাসরি নেই। যে ছেলেটা 500 র্যাঙ্ক করেছিল সেও হয়তো মাইক্রোসফট গুগলের সিইও হতে পারে, আর যে ছেলেটা ফার্স্ট র্যাঙ্ক করেছিল সে নাও হতে পারে। এটার কোনো সরাসরি লিঙ্ক নেই, সরাসরি কোনো সম্পর্ক নেই। যেমন মেডিকেলেও কিন্তু আমি যদি বলি, আমি এটা অনেক জায়গায় জিজ্ঞেস করেছি, অনেক ডাক্তারের সাথে দেখাশোনা করেছি, সেই ডাক্তারের সাথে আমি এই ব্যাপারটা জিজ্ঞেস, যদিও আমি এই ব্যাপারটা নিয়ে আগেই বললাম আমি খুব সার্ভে করিনি, কিন্তু অনেক সময় অনেক ডাক্তারকে জিজ্ঞেস করেছি। আমি এটা দেখেছি যে ডাক্তার মেডিকেল পড়াতে যে ফার্স্ট হয়েছিল সেই যে গিয়ে একটা বিরাট ডাক্তার, মানে ডাক্তারি পসার সে বসিয়েছে বা তার সেখানে খুব ভিড় হয়, এমনটি একেবারেই নয়। আমি এমন অনেক ডাক্তার দেখেছি যারা জীবনে কখনোই ফার্স্ট হয়নি, কিন্তু তার ওখানে ভীষণ ভিড় হয়, কারণ সে প্রপার ডিডাকশন করে প্রপার মেডিসিনটা দিতে পারে। সেটা সে তার বলতে পারেন কিছুটা এক্সপিরিয়েন্স থেকে শিখে থাকতে পারে, বা হতে পারে তার ডিডাকশন সেন্সটা খুব ভালো, সে হয়তো ওইভাবে বই থেকে পড়ে মনে রেখে পরীক্ষার খাতায় লেখাটাকে তাতে অতটা ভালো নয় বা গুরুত্ব দেয়নি, কিন্তু সে হয়তো ডিডাকশনটা খুব ভালো করতে পারে, যে কোন জিনিসটা কার ওপর কীভাবে বেটার কাজ করবে সেটা করতে পারে। ইঞ্জিনিয়ারিংয়েও তাই। ধরুন আমি হয়তো খুব ভালো মানে জিনিস বানাতে পারি, আমি আজকে সার্কিট খুব আমাকে ইন্টারেস্ট করে, সার্কিটগুলো আমি কোনো একটা সার্কিট দেখলে সেই সার্কিটটা কীভাবে বানাবো সেটা আমি খুব ভালো করে ফেলতে পারি, বা আমি একটা কল্পনা করতে পারি যে আমি একটা রোবটকে দিয়ে কীভাবে কী করাতে পারবো। সেটা ডাজ নট ইন্ডিকেট যে আমি বই থেকে খুব ভালো পড়ে পরীক্ষার খাতায় লিখতে পারবো। ফলে এই দুটো রিলেটেড নয়, এই দুটো ডাইরেক্টলি রিলেটেড নয়। তবে হ্যাঁ, পড়াশোনায় ভালো হওয়ার প্রয়োজনীয়তা আছে। একটা শিক্ষক আমি বলবো, উই শুড নেভার বি ইন্সপায়ার্ড বাই দ্য ফ্যাক্ট। আমরা অনেক সময় গল্প বলি না যে এই লোকটা সে তো পড়াশোনা করেনি, সে আজকে গিয়ে এই কোম্পানির সিইও হয়ে গেছে। দেখো, এটা যেমন এটাতে একটা এক্সাম্পল, হাজার জনের মধ্যে একটা এক্সাম্পল। বাকি 999 জনই কিন্তু যারা পড়াশোনাটাকে ছেড়ে দিয়েছে তারা জীবনে সফল সেইভাবে হতে পারে, যেটাকে আমরা সাফল্যের ডেফিনিশন বলি, সেইভাবে সফল হতে পারে। আর মোটামুটি যারা ভালো করে পড়াশোনা করেছে, পড়াশোনা সিরিয়াসলি করেছে, ভালো নম্বর পেয়েছে, তুমি দেখবে না সে একদমই মানে জীবনে করতে পারেনি বা অসফল হয়ে গেছে, সেটা জেনারেলি হয় না। সে একটা সার্টেন লেভেল অবধি ডেফিনেটলি সাকসেসফুল হয়। ফলে আই উইল অলওয়েজ এনকারেজ যে অ্যাজ ছাত্র, তোমরা মানে ছাত্র হিসেবে তোমাদের ধর্ম একটাই, সেটা হচ্ছে শিক্ষা। দেখুন, আমরা অনেক রকম ধর্ম বলতে পারি, এই ধর্ম সেই ধর্ম, ছাত্রদের কোনো ধর্ম হয় না, একটাই ধর্ম, সেটা হচ্ছে শিক্ষা। কাজেই খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো করে শেখো, শিখে তুমি জীবনে নিশ্চয়ই কোনো ভালো জায়গায় পৌঁছতে পারবে। তুমি যদি সিনসিয়ার হও তোমার স্টাডিজের প্রতি, তুমি ডেফিনেটলি জীবনে ভালো করতে পারবে। ফলে পড়াশোনাকে ধ্যান দাও, পড়াশোনায় মন দাও এবং সিনসিয়ারলি ওটাকে করো। যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, ম্যানেজমেন্ট পড়তে চাও, বিবিএ, বিসিএ, হোটেল ম্যানেজমেন্ট, ল, ফিজিওথেরাপি, আমি খুব ব্রডলি বললাম, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে বিবিএ বা এমবিএ, বা ফিজিওথেরাপি, বা ল,
বা হোটেল ম্যানেজমেন্ট, এই ডোমেনগুলোতে যদি করতে চাও তাহলে IMEUM গ্রুপ হ্যাজ গট ইনিউমারেবল নাম্বার অফ অপশনস ফর অল সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স স্টুডেন্টস। তোমরা নিশ্চয়ই IMEUM গ্রুপে এসে যোগাযোগ করতে পারো, এবং আমার ধারণা এখান থেকে শুরু করে তুমি একটা খুব সুন্দর কেরিয়ার করতে পারবে। IMEUM থেকে অসফল হয়ে কেউ বেরোয় না, আমরা সেটা বেরোতে দিই না। আমরা এনশিওর করি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জীবনে সফল হবে। ফলে তোমরা যদি মনে করো তোমরা IMEUM গ্রুপে নিশ্চয়ই সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো। পরীক্ষার মাধ্যমে করতে হয়, IMJEE বা IMCET বলে পরীক্ষা আছে। তোমরা যদি চাও তোমরা সেই পরীক্ষাটাও তোমরা দেখতে পারো। এখানে একটা কথা জিজ্ঞেস করি যে আপনার জয়পুর অত চমৎকার সুবিশাল, তো সেখানে কি শুধু ইঞ্জিনিয়াররাই পড়াশোনা করে নাকি ম্যানেজমেন্টের ছাত্রছাত্রী? না, আমি তো বললাম ওখানে আপনার ম্যানেজমেন্ট, ফিজিওথেরাপি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সব পড়ানো হয়। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারো, কম্পিউটার অ্যাপ্লিকেশনে যেতে পারো। সায়েন্সের স্টুডেন্ট হয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যে যাওয়া যাবে না তা নয়, তাতেও তুমি যেতে পারো। সায়েন্সের স্টুডেন্ট তোমার যদি বায়োলজি থাকে তুমি ফিজিওথেরাপিতে যেতে পারো। আবার যদি তুমি কমার্সের স্টুডেন্ট হও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংটার জন্য এলিজিবল নও, বা তুমি হয়তো ফিজিওথেরাপিটার জন্য এলিজিবল নও কমার্সের স্টুডেন্ট হলে, কিন্তু তুমি কিন্তু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনস এগুলো সব আমাদের ওখানে পড়তে পারো। তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তাও তুমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে পারো, কম্পিউটার অ্যাপ্লিকেশনসও পড়তে পারো আর্টসের স্টুডেন্ট হয়ে। কিন্তু তাহলে তোমার একটা কোনো বিজনেস ম্যাথস বা ওই টাইপের কিছু একটা থাকতে হবে, যেটা আর্টসের স্টুডেন্টদের অনেক সময় আমি দেখেছি হয়তো থাকে না। সেটা হলে তুমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনসও করতে পারো, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু ডেফিনেটলি যেতে পারো। ফলে আমাদের ওখানে কিন্তু সব রকম স্টুডেন্টই আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড। এবং খুব মানে আনন্দের সাথে বলবো যে দেখুন, বেঙ্গল থেকে এত স্টুডেন্ট বাইরের কোনো ইউনিভার্সিটিতে যাওয়া আমার মনে হয় না আর কোনো ইউনিভার্সিটি আছে যেখানে বেঙ্গল থেকে এত স্টুডেন্ট যায়। বেঙ্গল থেকে প্রতি বছর 400-500 স্টুডেন্ট জয়পুরে পড়তে যায়, ইউএম জয়পুরে। এবং আমি তোমাদের আহ্বান জানাবো, গার্জিয়ানদেরও বলবো, আপনারা যদি মনে করেন আপনার ছেলে মেয়েকে বাইরে পাঠাবেন, মানে আপনার কাছে রেখে পড়াশোনা করবেন না, সেটা মনে হওয়ার পেছনে কারণ এটা হতে পারে যে আপনি চান যে আপনার স্টুডেন্ট বা আপনার যে ছেলে বা মেয়ে সে একটু স্বয়ং সাপেক্ষ হোক, মানে নিজের কাজটা নিজে করতে শিখুক এবং নিজের ডিসিশনটা প্রপারলি নিতে আরও শিখুক। এরকম যদি আপনি মনে করেন যে আপনি আপনার ছেলে মেয়ে বা মেয়েকে বাইরে পাঠাবেন, তাহলে আপনি ইউএম জয়পুরের কথা নিশ্চয়ই ভাবতে পারেন। ওখানে প্রচুর ছেলে মেয়ে যায় এবং আমি নিজে এনশিওর করি যে কোনো স্টুডেন্ট অসফল হবে না, প্রত্যেকটা স্টুডেন্ট ভালো চাকরি পাবে। আমি নিজে জোর গলায় বলি যে প্লেসমেন্ট অ্যাট ইউএম জয়পুর কন্টিনিউস টিল দ্য লাস্ট উইলিং স্টুডেন্ট ইজ স্যাটিসফ্যাক্টরি প্লেস। শুধু বলি না, মানি এবং সেই অনুযায়ী করি। কোনো স্টুডেন্ট যদি আনপ্লেসড বা আনস্যাটিসফ্যাক্টরিলি প্লেস থাকে, তাকে আমি নিজে দায়িত্ব নিই দ্যাট বিফোর গোজ আউট অফ দ্য ইউনিভার্সিটি সে কোনো ভালো প্লেসমেন্ট বা স্যাটিসফ্যাকশন অনুযায়ী প্লেসমেন্ট সে যেন পায়। এটা আমি ইনশিওর করার চেষ্টা করি। কারণ আপনার অভিজ্ঞতা সবচাইতে ভালো, আপনি তো তাদের সঙ্গে উঠছেন বসছেন সকাল রাত্রে। হ্যাঁ, বসছি, কিন্তু আবার মানে কোম্পানিটার সাথে ব্যবস্থাও তো করতে হবে। হ্যাঁ, সবই করতে হবে। সেটা আমাদের যেহেতু দিল্লির কাছে অনেক কোম্পানিজ আছে এবং তাদের সাথে আমি যোগাযোগ রাখি নিয়মিত, এবং সেই সব কোম্পানি আমাদের ছেলেমেয়েদের নেয় এবং নিতে খুব ভালোবাসে। তারা সবসময় বলে যে আমাদের ছেলেদের নিলে তারা দেখেছে তারা ফ্রম ডে ওয়ান তারা ডেলিভার করতে পারে। এটা আমার একটা বড় পাওনা। আমাদের অনেক ইন্ডাস্ট্রি এই কথাটা আমাকে বলে গেছে যে অন্য কলেজ থেকে যখন ছেলেদের মেয়েদের নিই, আমাদের 6 মাস 1 বছর তাদের ট্রেনিং দিতে হয়। যে আপনার ছেলে মেয়েকে নিলে আমরা দেখেছি ফ্রম ডে ওয়ান দে স্টার্ট ডেলিভারিং, কারণ আপনারা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড পড়াশোনা এবং প্রত্যেক সেমিস্টারে যে মাইক্রো প্রজেক্টস বা মিনি প্রজেক্ট প্রত্যেক সেমিস্টারে আপনারা করান এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রজেক্ট আপনাদের কারিকুলামের মধ্যে ইন্টিগ্রেট করেন। তার ফলে ছেলেরা একদম তৈরি হয়ে বেরোয় এবং তারা ফ্রম ডে ওয়ান ডেলিভার করতে পারে। ফলে আমাদের স্টুডেন্টদের তারা নিতেও খুব ভালোবাসে। তাই এনশিওর দ্যাট কোনো স্টুডেন্ট যেন আনসাকসেসফুলি না বেরোয়, আনস্যাটিসফ্যাক্টরি প্লেস না হয় বা আনপ্লেস তো থাকার জন্য প্রশ্নই না থাকে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট জব পায় এবং 80% স্টুডেন্ট আমাদের ইউএম জয়পুর থেকে এরকম আছে যারা 2টো করে চাকরি পায়। এবং তার সঙ্গে তো একটা নামেরও পরিধি রয়েছে, যেমন IMEUM এর একটা যে নাম, তার সঙ্গে বিশ্বজয় চ্যাটার্জির নাম, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা রেপুটেশন হয়। সেটা আপনি যতই বিনয় করুন না কেন, এটা বাস্তব। কারণ সত্যি কথাই যে একটা সিনেমা দেখতে যখন আমরা দেখি, তার মধ্যে শাহরুখ খান বা অমিতাভ বচ্চন থাকলে হিট করবে। তো ফলে এই যে ব্যাপারটা, আপনাদের রেপুটেশন এত ভালো এবং আপনাদের কানেকশন এত ভালো বাইরের এই জগৎটা, শুধু দিল্লি কেন, এদিকে আহমেদাবাদ আছে, ওদিকে মুম্বাই অব্দি আপনি যেতে পারছেন। তাকে যে কলকাতায় ফিরে আসতেই হবে এমন তো কোনো মাথার দিব্যি নেই।
হরিয়ানাতে কত ভালো ভালো ইন্ডাস্ট্রি আছে, পাঞ্জাবে আছে, দে ক্যান গো এনিওয়্যার, ইজন্ট ইট? এই সেদিন মেলবোর্নে একটা অ্যালুমনি মিট করছিলাম, আপনাকে বললাম, মেলবোর্ন অস্ট্রেলিয়াতে। সেখানে একজন স্টুডেন্ট, সঞ্জয়, নামটাও বলছি, জানি না সঞ্জয় তো দেখছে না, মেলবোর্নে আছে, হয়তো প্রোগ্রাম দেখলে খুব খুশি হব, ফোনে জানাবো সঞ্জয়কে যে দেখো। সঞ্জয় বলে একটা ছেলে আছে, তাকে বলছিলাম, পুরুলিয়ার ছেলে, সে মেলবোর্নে এখন এস্টাবলিশ। তো আমি বললাম যে তোমার জার্নিটা একটু বলো। বলে স্যার প্রথমে তো কলকাতায় গেলাম, তো কলকাতায় যাওয়া নিয়ে খুব হয়েছিল, কলকাতা জয়পুর জানি না কোথায় পৌঁছে গেছিল, যাওয়া নিয়ে খুব হয়েছিল, তা গেলাম সেখানে পড়লাম, তারপর সেখান থেকে চাকরি পেলাম দিল্লিতে বোধহয়, সেখানে গেলাম, সেখান থেকে বোম্বেতে ট্রান্সফার হলাম, বোম্বেতে অনেক দিন ছিলাম, তারপর আস্তে আস্তে অস্ট্রেলিয়া একটা সুযোগ এলো, অস্ট্রেলিয়ায় চলে এলাম, এখন তো অস্ট্রেলিয়ায় সেটেল করে গেছি। দেখুন ধাপে 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 সমানে উঠেই গেছে। পুরুলিয়া টু অস্ট্রেলিয়া সফরটা চিন্তা করুন, খুব সুন্দর আর কি সে করলো। তা আমার এটাই বক্তব্য যে দেখুন, আমি একটা দায়িত্ব নিই, আপনার ছেলে হতে পারে আজকে আপনি কোনো একটা গ্রামে বসে এই প্রোগ্রামটা শুনছেন, বা কোনো মফস্বলে বা শহরে বসেই শুনছেন, আপনি যদি চান আপনি আপনার ছেলেকে জয়পুরে পাঠাবেন, তাহলে জয়পুরে আসবেন এবং মানে আমাদের ক্যাম্পাসে আসবেন, এসে জয়পুরের জন্য আপনি অপ্ট করবেন। আমি এটা দায়িত্ব নেব যে আপনার ছেলে সারা পৃথিবী ঘোরার সুযোগ পাবে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় সে জব অফার পাবে, এবং দেশের মধ্যে তো বটেই, বিদেশের মাটিতে অনেক রকম সুযোগ তার আসবে। সে যদি রিসার্চ করতে চায় রিসার্চ করতে পারবে, সে যদি বড় কোনো জায়গায় প্লেসমেন্ট চায়, বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেতে চায়, সেখানেও যেতে পারবে। এই জায়গাটা আমি এনশিওর করার চেষ্টা করি। ইভেন জয়পুরে আমাদের একটা বড় ক্যাম্পাস, 32 একরের ক্যাম্পাস, বিরাট বড় ক্যাম্পাস, এবং এটা সুবিধাটা কি জানেন, এটা একটু শহরের থেকে, পুরো শহরের কোলাহলের মধ্যে নয়, একটু শহর থেকে জাস্ট একটু ধরুন, শহর থেকে শহরের গণ্ডি পেরিয়ে আর 20 মিনিট যেতে হবে। তার ফলে শহরে 20 মিনিটে শহরের মধ্যে ঢুকে যেতে পারে। আবার একটু কোলাহল থেকে বেরিয়ে গেল, যে কারণে ধরুন আইআইটি খড়গপুরে তৈরি হয়েছিল, কলকাতায় হয়নি। তার কারণ হচ্ছে দূরে থাকলে, একটু শহরের গ্যাঞ্জাম থেকে যদি দূরে থাকে, তাহলে পড়াশোনাটা করতে সুবিধা হয়। মানে আপনি একটা এমন ক্যাম্পাস থাকলেন, 32 একর ক্যাম্পাস, 11টা বিল্ডিং আছে, প্রায় 1000 খানেক গাছ আছে, গাছ দিয়ে পুরো ক্যাম্পাসটা সারাউন্ডেড, সেখানে বসে আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা করার মনটা অনেক বেশি বসে। আবার অ্যাট দ্য সেম টাইম 20 মিনিটে শহরে চলে আসা যায়, পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পৌঁছে যাওয়া যায়, 3 ঘন্টা সফর করে দিল্লি পৌঁছে যাওয়া যায়। আমাদের ক্যাম্পাস থেকে দিল্লিটাও কাছে, কারণ আমি যদি বললাম হাইওয়ের দিকে বেরিয়ে গেল, দিল্লির দিকে গেলেন, তার ফলে দিল্লি ওখান থেকে মোটামুটি 3 ঘন্টা জার্নি করে দিল্লি পৌঁছে যাওয়া যায়। দিল্লিতে সমানে প্লেসমেন্ট চলতে থাকে, সেখানেও আমরা আমাদের স্টুডেন্টকে নিয়ে যাই, বা দিল্লি থেকে কোম্পানিকে নিয়ে আসি। ফলে স্টুডেন্টরা দিল্লির বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে পারে। দিল্লি, বম্বে, চেন্নাই এসব তো আছেই, এবং আপনার যেমন বললাম অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, সব জায়গাতেই আমাদের স্টুডেন্টরা আছে, খুব ভালো করছে। আমি গর্ববোধ করি আমাদের স্টুডেন্টদের নিয়ে, এবং আমি মনে করি যে স্টুডেন্টদের হাত ধরেই ইউনিভার্সিটি আগে বেরোয়। All feathers in the cap of the university are definitely the feathers that are brought by the students. স্টুডেন্টরাই এই ফেদার্সগুলো নিজেদের টুপির জন্য পেয়েছে, সেই টুপি আমরা পরছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য ক্যাপ উই আর ওয়ারিং। এবং আমি বিশ্বাস করি আমাদের স্টুডেন্টরা আমাদেরকে এইভাবেই আরও এগিয়ে নেবে। They will keep our flag flying high. আমি এই পরিপ্রেক্ষিতে একটা একটু ছোট করে বলতে চাই। প্রফেসর কর্মকার বলবেন। কারণ আমি অনেক সময় আমি বিভিন্ন কাউন্সিলিং দেখেছি এগুলো, তখন বাবা মারা বলেন যে যখন আমাদের শোনেন যে আপনাদের জয়পুরেও ক্যাম্পাস আছে, তখন অনেকেই বলেন না ছেলে মেয়েকে পাঠাবো না অত দূরে। তখন আমার প্রশ্ন থাকে কেন আপনি পাঠাবেন না? আপনি নাই পাঠাতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আজকে একটি ছেলে বা মেয়ে যখন 4 বছর বাদে পড়াশোনা করে বেরোচ্ছে, কলকাতা থেকে যখন কোনো চাকরি বাকরি পাচ্ছে, কোনো যে কোনো অর্গানাইজেশনে তারা যখন ট্রেনিংয়ে বাইরে পাঠাচ্ছে, তখন কি আপনি তাদেরকে আটকাবেন? তখন কি আপনি তাদেরকে আটকাবেন না? তখন তাদের প্রশ্ন আসে চাকরি বাকরির ক্ষেত্রে। কারণ ওটা যদি চাকরি বাকরির ক্ষেত্রে হয়, তাহলে এই ক্ষেত্রে নয় কেন? আপনি তো একটা ভালো পড়াশোনার জন্যই তো আপনার ছেলে মেয়েকে অবশ্যই বাইরে পাঠানোর জন্যই বলছেন। তো এই কিছু এই মানসিকতা আমাদের একটু বেরিয়ে আসছে, এবং অনেকেই পাঠাচ্ছেন। এবং সত্যি কথা, জয়পুরে আমাদের যে ফেসিলিটিস রয়েছে, তার জন্য মানে মানুষ যদি না যায়, ওখানে না দেখে, সেটা কিন্তু এখান থেকে বোঝা যাবে না। এবং টোটালটাই মানে বাঙালি পরিবেশ। আমাদের এখানে অনেক মাস্টারমশাইরা যারা ওখানে থেকে পড়াশোনা মানে পড়াচ্ছেন ছাত্রছাত্রীদের। আমাদের যে বিপিটি কোর্সটা স্যার একটু আগে বলছিলেন, সেখানে মেডিকেল কোর্স, ডিগ্রি কোর্স 4.5 বছরের,
আপনি নিজে পরে একটা ক্লিনিক করে প্র্যাকটিস করতে পারেন, হসপিটালে করতে পারেন, কোথায় না এখন মানে অ্যাপ্লিকেশনস রয়েছে। কলকাতাতেও আমাদের বায়োটেকনোলজিতে বিটেক করানো হয়, তো এগুলো আছে। এবং জয়পুর অনেকটাই ভালো। আমরা দূর থেকে যেটা বলি রাজস্থান মানে মরুভূমি, প্রচুর না, না। গরম, সেই রকম তো নয়। মানুষ যখন দেখবে, জানতে পারবে, সামনে থেকে গেলে আমার মনে হয় তাদের তখন ধারণাটাই তখন বদলে যাবে। স্যার যে একটা কথা বললেন সেই জায়গাটা একটু আপনাকে একটু প্রশ্ন করবো। যেমন অঙ্ক যাদের ভালো লাগে তারা ইঞ্জিনিয়ারিং করবেই। আচ্ছা ধরুন অঙ্কটা এক ধরনের নেশা, হ্যাঁ, ভ্যারাইটি নেশা আছে পৃথিবী। কেউ তরলিত নেশা করে, কেউ ধূমপান করে, কেউ এটা করে সেটা করে, ডিফার, কেউ তো দাবাও খায়, একদমই সেটাও তাই। নেশা। অঙ্কটা কিন্তু নেশা। অঙ্ক যদি একবার রন্ধ্রে ঢুকে যায় পাগলা হয়ে যাবে, সে তাকে তোলাই যাবে না। তা আমি বিশ্বাস করি যে মানে আমরা যারা এইগুলো পড়ে এসেছি তাদের কাছে অঙ্ক করাটা একটা মানে ঠিক আছে, মানে এটা করতে হবে। তো এই ধরনের মেরিটের ছেলেগুলো কিরকম দেখছি যে অঙ্কে খুব পক্ষ। দেখুন অঙ্কে অঙ্ক আর physics-ই তো আছে। দেখুন মানে অঙ্কে পোক্ত ছোটবেলা থেকে তো মানে সায়েন্স পড়ুন বা অঙ্ক তো আমাদের শিখতেই হবে, কারণ অঙ্কের অ্যাপ্লিকেশন তো সর্বত্রই। মানে আপনি যে কোনো ফিল্ডেই যান না কেন, অঙ্কের অ্যাপ্লিকেশন ছাড়া কিছু নেই। নিশ্চয়ই। অঙ্কটা তো আপনাকে রাখতেই হবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে তথাকথিত ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টসগুলো ছিল লাইক সিভিল, মেকানিক্যাল, সেখানে অঙ্কের একটা ওয়াইড অ্যাপ্লিকেশন ছিল, বিরাট। মানে অনেক কিছু জানতে হতো তাদেরকে, এবং অঙ্ক দিয়েই সমস্ত করতে হতো। কিন্তু এখন মানে অঙ্কটা জানা থাকলে যদি সে একটুখানি মানে আমি বলছি না যে তাকে না, জানা থাকলে মানে নেই। তুখর হতে হবে, মানে তার জানা, না। সে যদি বেসিক অ্যাপ্লিকেশনসটুকু যদি জানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অঙ্কটাতে, তখন তার কিছু জিনিস মানে গ্র্যাপস করতে সুবিধা হয় এবং সেটাকে আগে নিয়ে যেতে। এবং তার মধ্যে কথা হচ্ছে তার লজিক্যাল স্কিল, যেটা স্যার যেটা বলছিলেন, যে একটা প্রবলেম সলভিং, একটা আপনার কাছে সমস্যা আছে, সেটাকে হাউ টু সলভ, সেই লজিক্যাল চিন্তাধারাটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু অনেক রাস্তা আপনার কাছে বেরিয়ে আসে। কারণ আপনার যদি লজিক্যাল থিঙ্কিংটাই না রইলো, আপনি যদি না জানেন হাউ টু সলভ দ্যাট প্রবলেম, একটা প্রবলেম তো সমস্যা আপনি অনেকভাবেই সলভ করতে পারেন। যেমন আমরা জানি একটা অঙ্ককে অনেকভাবেই সমাধান করা যায়, কোনো একটা পদ্ধতি নেই। সুতরাং সেই চিন্তা ভাবনাটা যদি তার মধ্যে, সেই ক্রিয়েটিভিটিটা তার মধ্যে যদি থাকে, তাহলে আমার মনে হয় তাকে যেটা হেল্প করে। সেটার অভিজ্ঞতা কিরকম হবে? মানে আপনার ছাত্রছাত্রী ভালোই, আমি বলবো খারাপ নয়। এখন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, হ্যাঁ মিক্স তো থাকেই ডেফিনেটলি, কিন্তু প্রত্যেকেই আমি বলবো যে মানে ভালোর দিকেই, এবং তারা সেটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এবং জিনিসটাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা তো মানবেন যে বিসিএ যারা পড়ছে তাদের যদি অঙ্কটা থাকে, সে যদি এমসিএ করে পাশ করে, অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু ইঞ্জিনিয়ার হয়ে যায়। একদমই তাই, এমসিএ ইজ ইকুইভ্যালেন্ট টু বিটেক, আমরা দেখিয়েছি। এবং বিসিএ, এবং আপনি দেখবেন আগে যারা ঝেকা দিয়ে পাশ করে এমসিএতে ভর্তি হতো, এবং দেখবেন ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা এমসিএতে র্যাঙ্ক করতো, সবারই দেখবেন তার ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড আছে, না স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে। কারণ আপনি যদি পরীক্ষার সিলেবাসটাও যদি দেখেন, পুরোটাই অঙ্ক কেন্দ্রিক ছিল। এখন একটু চেঞ্জেস হয়েছে, কিন্তু ওই জন্য বললাম যে অঙ্কটা যদি একটু ভালোভাবে করা যায়, আমার মনে হয় যে এই জিনিসগুলোকে ক্র্যাক করা এবং এগিয়ে নিয়ে যাওয়াটা অনেক বেশি সুবিধা হয় প্রত্যেকের ক্ষেত্রে। সেটাই তো হচ্ছে বক্তব্য, যে আপনার এখানে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলাম না ভাই, মাথা ঘুরে বললাম, কিন্তু আমি এখানেই পড়বো। আপনার কাছে তো অপশন আছে, আমাকে প্রচুর কোর্স আছে, আমার কাছে বিসিএ আছে। যারা মনে করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সে ইঞ্জিনিয়ারিংয়ে ভালো র্যাঙ্ক করতে পারলো না, আমার কলেজ পেল না, সে বিসিএ পড়তে পারে। হ্যাঁ, তারপর সে তার যদি কোনো বায়োলজি ব্যাকগ্রাউন্ড থাকে, অঙ্ক রয়েছে, সে চাইলে সে মেডিকেল বিপিটি করতে পারে। হ্যাঁ, সবাইকে যে ইঞ্জিনিয়ার হতে হবে তখন মানে নেই। এতে আজকাল বিসিএদেরও ভালো ক্যাম্পাসিং হচ্ছে, তারা ভালো প্লেসড হচ্ছে। বিসিএ করার পর তারা যখন এমসিএ করছে, তারা ভালো প্লেসড হচ্ছে। আগে এমসিএ বিটেকের একটু হলেও একটা পার্থক্য থাকতো, যখন কোনো অর্গানাইজেশন তাদেরকে রিক্রুট করতো। এখন সেই পার্থক্যটাও আর নেই, এখন সবাই তার সমান। আফটার অল আপনাকে হাতে করে তো কাজটা দেখাতে হবে, মানে হ্যান্ডস অন, তুমি কতটা জানো, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটাই মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং আমার কাছে তো অপশন আছে, যে একটা রাস্তা বন্ধ হয়তো আরেকটা রাস্তা খোলা আছে আমার কাছে। হ্যাঁ, আমি হয়তো খুব চেষ্টা করেছিলাম, আমি নিটে ভালো করবো, ডাক্তারিতে সুযোগ পাইনি। আমার ইচ্ছা ছিল যে আমি একটা ক্লিনিক খুলে নিজে আমি প্র্যাকটিস করবো, ঠিক আছে, আমার যে বিপিটির অপশন রয়েছে, আমি বিপিটি করব, সেখানে আমি নিজের পাশে লিখতে পাবো ডক্টর পিনাকি কর্মকার ব্যাকেটে পিটি লিখতে হয় ফিজিওথেরাপির ক্ষেত্রে। হ্যাঁ, 4.5 বছরের ডিগ্রি কোর্স, আমি পরে এমবিটি করলাম। আচ্ছা, ফিজিওথেরাপি অ্যাপ্লিকেশন কোথায় নেই? আপনি ক্রীড়া জগতে দেখুন, সব জায়গাতেই আছে। তো এটা আপনাকে ভাবতে হবে যে হ্যাঁ, একটা রাস্তা বন্ধ নয়, একটা খোলা আছে, এবং অঙ্কটা থাকলে সত্যি অনেক রাস্তা আপনার ক্ষেত্রে কিন্তু খোলা হয়ে যায়। আমার কাছে অপশনটা অনেক বেশি ওপেন।
একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগে, আমি জয়পুরে অবশ্য যাইনি, আপনাদের নিউ টাউনের কলেজটা তো মোটামুটি এত ভেতরের দিকে এবং ভারী সুন্দর লাগে, মানে জাস্ট গল্প করতে 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 কারোর সঙ্গে চলে গেলাম আর সামনে সব গাছ গাছালি লাগা, এটা ক্যাম্প করছি। আমার যেটা খুব ভালো লাগে আপনার আদি কলেজ IM কলকাতা সল্টলেক, আমি নানান সময় যাই, প্রত্যেক সপ্তাহে যাই, আমার ভালো লাগে। একটা মানুষের তো ভালো লাগার ব্যাপার থাকে। আমি দেখি যে এই যে একটা কলেজের বাইরে একটা আড্ডা গোছের বসে, একদম বেরিয়ে বাঁদিকে একটা চায়ের দোকান, সেইটি আপনাদের ওখানে নেই। মানে একটা ভিড় ভাড় হইচই, একটা গালিগালাজ হেনাদা, এগুলো কি আপনারই তৈরি করেছেন? মানে কলেজের বাইরের অংশটা বলছেন? বাইরের অংশ, মানে কলেজ ছাত্রছাত্রীর কথা বলছি। হ্যাঁ, কলেজের ছাত্রছাত্রীরা তো মানে আমাদের তো ক্যাফেটেরিয়া আছে ভেতরে, হ্যাঁ, সে ক্যাফেটেরিয়া ইউজ করে। ক্যাফেটেরিয়া, আমাদের এসি ক্যাফেটেরিয়া আছে, সেখানে বসে তারা যখন প্রয়োজন গল্প করে, পড়াশোনা করে। সেখানে ওয়াইফাই আছে, ছাত্ররা সেটাকে ইউজ করে। খাওয়া দাওয়া ভালো পাওয়া যায়, তারা খায় দায়, সব কিছু আছে। জয়পুর ক্যাম্পাসে তো 5টা ক্যান্টিন আছে, নাইটে ক্যান্টিন আছে, 5টা ক্যান্টিন আছে, চাইনিজ ক্যান্টিন আছে। কারণ যারা নর্থ ইস্ট থেকে ছেলেরা যায় তারা আবার একটু চাইনিজ খাবার খাওয়া পছন্দ করে, চাইনিজ ক্যান্টিন আছে। তারপর ভেজ, মানে একদম মানে ডেডিকেটেড ভেজ ক্যান্টিন আছে। আবার বেঙ্গলি টাইপের খাবার পাওয়া যায়, এরকম ক্যান্টিন আছে। তারপর একটা ভেতরে মেস তো আলাদা করে আছি, প্লাস নাইট ক্যান্টিন আছে। তো অনেক রকমের ক্যান্টিন আছে। কিন্তু এইটা খুব আদর্শগতভাবে আমার ভালো লেগেছে যে ঢুকতে গেলে যে একটা ভিড় ভাড় থাকে। আমি কাউকে ছোট করছি না স্যার, যে কলেজের সামনে হইচই করে যে আমরা কলেজের ছাত্র, গোয়িং টু বি ইঞ্জিনিয়ার, সেই কালচারটা আপনাদের মানে দেখি, মানে সেই নেগেটিভ কালচার কোথায় থাকে? তারা সব ভেতরেই থাকে, সারাক্ষণ দেখছি ক্লাস। দেখুন, আমাদের না একটা ব্যাপার আছে যে স্টুডেন্টরা ডিউরিং ক্লাস আওয়ার্স শুড বি দেয়ার ইন দ্য ক্লাস। আমরা ডিসিপ্লিনে খুব বেশি বিলিভ করি, আমরা সবাই ডিসিপ্লিনেরিয়ান্স, এবং আমরা ডিসিপ্লিনে বিলিভ করি। আমরা বিলিভ করি যে তুমি ক্লাস আওয়ার্সে ক্লাসেই থাকবে, এবং যখন ক্লাস চলবে সেই সময় আপনি যদি কলেজে যান তাহলে আপনার মনে হবে ছুটি চলছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, আপনার মনে হবে ছুটি চলছে। কারণ দেয়ার শুড নট বি এনি সর্ট অফ মানে নয়েজ, কোনো নয়েজ শোনা যাবে না। ক্লাসে শান্ত পরিবেশে তারা পড়াশোনা করবে। পিন ড্রপ সাইলেন্স যেটাকে বুঝি, পিনের আওয়াজও যেন শুনতে পাওয়া যায় যদি পড়ে, এতটা সাইলেন্স আপনি পাবেন ওখানে। কারণ স্টুডেন্টরা যখন ক্লাসে থাকে তারা ক্লাসে মন দিয়ে পড়াশোনাটা করে, এবং সেটা আমরা এনশিওর করি। আমরা ডিসিপ্লিনে বিলিভ করি। আমরা এরকমভাবে যখন এলো যখন খুশি চলে গেল আমরা সেটা অ্যালাউ করি না। আপনি যদি টাইমের পরে আসেন, দেখবেন স্টুডেন্টরা ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে, তাদেরকে সময় মতো, যেহেতু সে আসেনি, তাকে বলা হয়েছে তুমি পরের ক্লাসে ঢুকবে, তারা পরের ক্লাসে ঢোকে। হ্যাঁ, আপাতত দাঁড়িয়ে থাকো। আমরা এটা এনশিওর করি তুমি টাইমে আসবে। দেখুন, এতে অনেকের মনে হতে পারে বাবা আমি কি কলেজে পড়ছি না স্কুলে পড়ছি, কিন্তু আমরা এটাকে বলে থাকি যে দেখো তুমি স্কুলের কথা যেমন ভাবছো, উল্টো দিকটা ভাবো। স্কুল থেকে তো তুমি এসছো, তুমি এখান থেকে কর্পোরেটে যাবে, কর্পোরেটেও তো তাই। আজকে যদি তোমার 9:30টায় টাইম থাকে মিটিংয়ে তোমার ক্লায়েন্টের সাথে, তখন তুমি বললে আমি 9:40-এ ঢুকলাম, তোমার বিদেশের ক্লায়েন্ট তো ওয়েট করবে না, সে তো ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে, এবং বেরিয়ে গিয়ে তোমার প্রজেক্ট অর্ডারটা ক্যান্সেল করে দেবে। ফলে ইউ হ্যাভ টু রিচ ইন টাইম, হ্যাভ টু বি দেয়ার ইন টাইম। ফলে ওই জায়গাটায় খুব সুবিধা হয় আমাদের ছেলে মেয়েদের। এবং আমাদের অ্যালুমনিরা কিন্তু অনেক সময় কথাটা বলেছে যে স্যার যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমাদের খুব রাগ হতো, এই 9:30টার জায়গায় 9:35 এলেই যে এরকম আমাদের বকাবকি করা হতো, ঢুকতে দেওয়া হতো না, এটা আমাদের খুব রাগ হতো। কিন্তু আজকের দিনে আমরা যা করছি এইটাকে মানে এর থেকে আমরা সুবিধা পেয়েছি। অন্যান্য কলেজের ছেলেদের ভীষণ অসুবিধা হয়, কিন্তু আমাদের আমরা তো সেইটাতেই অভ্যস্ত। ফলে আমাদের কখনোই 9:30 বললে 9:35 হয় না। আমরা স্যার আজকে তো শেষ করতে হচ্ছে, আমরা সামনের সপ্তাহে ফিরে আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সামনে শনিবার দেখা হবে।